দপাদপ সিঁড়ি পেয়ে উপরে উঠছে পিয়া। চেহারা কান্না কান্না ভাব। এলাকার বাচ্চাদের সাথে পিয়া ক্রিকেট খেলে, কানামাছি খেলে, ঘুড়ি উড়ায়। কখনো কখনো আবার জ্ঞানী জ্ঞানী ভাব ধরে ওদের উপদেশও দেয়। সে ওদের কাছে কি না মা ইজ্জতে দফারফা করে দিল। ড্রয়িং রুমের সোফায় দাদির কোলে মাথা রেখে শুয়েছিল তাশফিফ। মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন দাদি। দাদি কিন্তু ভীষণ রাগী, তবে সেটা অন্যদের বেলায়। নিজের নাতি নাতনিদের সময় তার কাছে 7 খুন মাপ। তবে এটাও সত্য যে ছেলেদের মধ্যে দাদি তাশরিফ ভাইকে বেশি ভালোবাসেন, আর মেয়েদের মধ্যে পিয়াকে। কারণ তাশরিফ নাতির মধ্যে বড়, প্রিয়া নাতিনের মধ্যে ছোট। প্রিয়ার গোমরা মুখ দেখে দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে দিদুন, মুখ গোমরা কেন? কিছু না বলে কথাটা এড়িয়ে যেতে চাইল। তাশরিফ সেটা হতে দিল না, ডেকে সামনে এনে দাঁড় করালো। জিজ্ঞেস করল, কি হয়েছে বল। প্রিয়া এবার ঠোঁট ভেঙে কান্না আসছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলে, দাদি ছোট ছেলে বউ একদম ভালো না, কোথায় কি বলতে হয় জানে না, ইচ্ছে করে এমন করে। দাদি আর তাশরিফ হেসে ফেলল। তাশরিফ হেসে হেসে বলল, দাদি ছোট ছেলে বউ তো কি হয়, আমার সৎ মা। আচ্ছা এখন কি হয়েছে আমায় বল তো। বললে তুমি মাকে বকে দিবে তো? হ্যাঁ দিব। এখন বল। পাড়ার বাচ্চাদের সামনে বলে, আমি যেন টয়লেটে গিয়ে বসি, আমার পেট থেকে নাকি এখন কিমড়ি বের হবে। বাচ্চারা কত হাসলো, ওই ভেলপুরি ব্যাটাটাও হাসছে। তাশরিফের দম ফেটে হাসি আসলো, আটকে রাখছে, নয়তো পিয়া কান্নার পরিমাণ বাড়বে। দেখা যাবে পরে ঘরে হাত পা ছড়িয়ে বসে কাঁদবে। এই মেয়ে ইন্টার পরীক্ষা দিয়েছে, কিন্তু স্বভাব এখনও বাচ্চাদের মতোই, ম্যাচুরিটি নেই বললেই চলে। তাশরিফ হাত বাড়িয়ে বলল, এইদিকে সামনে বস। প্রিয়া এগিয়ে গিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসল। তাশরিফ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চাচির কথায় রাগ করিস না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? নাক টেনে জিজ্ঞেস করল পিয়া। তুই না নীলাচল যেতে চেয়েছিলি, আমরা কাল নীলাচল যাচ্ছি। কান্নার রেশ কেটে গিয়ে এখন মুখে হাসি খুশি ছাপ ফুটে ওঠে পিয়ার। আনন্দিত হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? 3 সত্যি। জামা কাপড় প্যাক করে রাখিস? এখনই করে রাখবো। বলে যেই না উঠে দাঁড়ায় অমনি নিজের প্লাজোর সাথে হোঁচটকে ফ্লোরে উফুর হয়ে পড়ে যায়। তাশরিফ আর দাদি হাসবে নাকি ওকে ধরে তুলবে বুঝতে পারছে না। টং দোকান এখন বন্ধুদের আড্ডা আনন্দিত। একদল বেকার যুবক বসে আড্ডা দিচ্ছে আর চা পান করছে। কখনো কখনো বাতাসের সাথে দূর দূরান্তে ভেসে যাচ্ছে গিটারের টুংটাং শব্দ, সঙ্গে মুগ্ধকর কণ্ঠের গান। বন্ধুদের আড্ডা হবে আর ফারহাদ গান গাইবে না, এটা তো অসম্ভব প্রায়। ফারহাদ রবীন্দ্রসঙ্গীত শুরু করে, আমারও পরানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো। গান শেষে সাইমন জিজ্ঞেস করে, দোস্ত কাল যে নীলাচল যাব, শপিং করতে হবে না কিছু? গিটারটা কাঠের মাচার উপর রেখে ফরহাদ বলল, আরে আমি যে নীলাচল যাব এটা তো বাড়িতে জানে না, জানলে তো কথা শোনাতে শোনাতে মারবে। আরে শালা, এগুলো কোনো ব্যাপার না, বেকার সংগঠনের সদস্য আমরা, এইসব কথা গায়ে মাখলে চলে না মনু। ফরহাদ হাসল, হেসে বলল, চল তাহলে সন্ধ্যায় শপিংয়ে যাই। এখন উঠতে হবে, মা বাজারে লিস্ট ধরিয়ে দিয়েছে, বাজার করতে হবে। আচ্ছা যাম, আমিও বাড়ি যাব এখন। আড্ডা আসর ছেড়ে যে যার বাড়ির দিকে চলল। ঝড় বৃষ্টির দরুন আজ বাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছে। ফরহাদের বাবা ফয়সাল রহমান ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। তিনি সরকারি কলেজের টিচার। মা মাইনুমা বেগম রান্নাঘরে ছিলেন। ফরহাদ চেয়ার টেনে বসে বাবার উদ্দেশ্যে বলে, আব্বু কাল বন্ধুরা মিলে আমরা নীলাচল যাচ্ছি, বান্দরবনে, কিছু টাকা লাগবে। তিনি পত্রিকা থেকে মুখ তুলে চোখ মুখ শক্ত করে বললেন, যাবেই তো, বাপের অঢেল সম্পত্তি আছে তাই না? তোর লজ্জা করে না রে? মাস্টার্স কমপ্লিট করা ছেলে তুই, কোথাও চাকরি বাকরি করে সংসারের হাল ধরবি তা না, বেকার বসে বসে বাপের হোটেলে খাচ্ছিস আর টাকা উড়াচ্ছি। প্রতিদিনকার এক কথা শুনতে শুনতে ফরহাদ অভ্যস্ত। এসব কথা সে এক কান দিয়ে ঢুকায় এবং অন্য কান দিয়ে বের করে। পাশের চেয়ারে ছোট বোন ফুল বসেছিল। ফরহাদ ফুলকে বলল, আমার জন্য 1 প্লেট খিচুড়ি নিয়ে আয় তো। ধৈর্যের বাঁধ ভেঙে যায় ফয়সাল আহমেদের। মৃদু চিৎকার করে বললেন,
এই গাধাটার সাথে কথা বলার চেয়ে কলা গাছের সাথে কথা বলা ভালো। ফুল তখন প্লেটে থেকে খিচুড়ি এনে ফারাদের সামনে রাখে, মুখ টিপে হেসে বলে, আব্বু ভাইটাকে বিয়ে করিয়ে দাও। পাশের বাড়ি আন্টির মেয়ে আছে না, ওই যে পাগলি মেয়েটা, ওই আপুর মা তার মেয়েকে ভাইয়ার কাছে বিয়ে দিতে চায়। তাদের অনেক টাকা পয়সা, ভাইয়া ঘর জামাই থেকে আরামসে বসে বসে খেতে পারবে। তুই বোন না শত্রু? আমি ওই পাগলি মেয়েটাকে বিয়ে করব? ফুলের মাথায় গাঁটটা মেরে বলল ফারহাদ। ফয়সাল রহমান তখন তাচ্ছিল্য করে বললেন, নাক ছিটকাস না, ওই পাগলি মেয়েও তোর থেকে 1000 গুণ ভালো আছে। ওই মেয়েকে তো তোর বউ করব না, এমন একজনকে তোর বউ করে আনবো যে তোকে শাস্তা করতে পারবে। ফারাদ গরম গরম খিচুড়ি ফু দিয়ে মুখে দিয়ে বলল, প্রয়োজনে বিয়ে করব না। কবে নিজেই প্রেমে পড়ে বসে থাকিস দেখ। তুমি জেগে জেগে স্বপ্ন দেখো আব্বু। স্কুল লাইফে একবার একটা মেয়েকে ভালো লেগেছিল, মাধ্যমিকের পর তার বিয়ে হয়ে গেল। এরপর বুঝে গেছি প্রেম ভালোবাসা আসলে আমার জন্য নয়। আমি যেমন আছি বেশ আছি, বিন্দাস আছি। আমার লাইফে কারো ইন্টারভিউ চলবে না। রাস্তা তো অনেক দূরের কথা, দেখা যাবে। নীলাচল গিয়ে আবার করো নীলপরীর প্রেমে হাবুডুবু খাস না যেন। যদি হাবুডুবু খাই, ও সে হবে শান্তশিষ্ট এবং লক্ষ্মীমন্ত একটা মেয়ে। হাসিনা বেগম, পিয়া, হিমাদ্রি আর বিথি শপিং এসেছে। শপিং থেকে বেশ কয়েকটা নীল পলিশ কিনেছে, ড্রেসের সাথে ম্যাচিং করে। তার জন্য পারফিউম কিনে নিয়ে যেতে বলেছে। তাই ওরা পারফিউমের দোকানের দিকে এগোলো। হুট করে পিয়া পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে, পেটের এক সাইডে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন হাসিনা বেগম জিজ্ঞেস করলেন, কি হলো তোর, দাঁড়িয়ে গেলি কেন? পেটে মোচড় দিল কেমন? মুখটা বিকৃতি করে বলল পিয়া। তিনি কি বুঝে যেন বললেন, বুঝেছি, তুই দাঁড়া, আমি আসছি। মানে শোনো। তিনি আর দাঁড়ালেন না, হিমাদ্রিকে নিয়ে কোথায় যেন গেলেন। পিয়া আর বিথি সিঁড়ির রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। আস্তে আস্তে স্বাভাবিক লাগছে পিয়ার কাছে। বিথি প্যাকেট থেকে নেল পালিশগুলো বের করে বলে, কালারগুলো অনেক সুন্দর হয়েছে না? পিয়া হাতে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে। তখন একদল যুবক হুড়মুড় করে সিঁড়ি বেরিয়ে নামছিল। হুট করে একজনের সঙ্গে ধাক্কা লেগে হাত থেকে দুটো নেল পালিশ পড়ে ভেঙে যায়। পুরো ঘটনায় দুজনই কিংকর্তব্যবিমূঢ়। পিয়া বোরকার সাথে নিকাব পড়েছে, শুধুমাত্র চোখের চাউনি বলে দিচ্ছে কি পরিমাণ ক্ষেপে গেছে সে। দাঁত মুখ খিচে বলে, চোখে দেখেন না? কি করলেন এটা? আই এম সরি, খেয়াল করিনি আমি। অপরাধের স্বরে বলল সে। কিসের সরি? সরি বললেই সব সমাধান হয়ে যাবে? আপনি ধাক্কা কেন দিলেন? আমি ইচ্ছে করে দেইনি, হুট করে। কি হুট করে কি? ধাক্কা কেন দেবেন আপনি? চেঁচাবেন না। কয় টাকায় নিয়েছে ওই নীল পলিশ? আমি কিনে দিচ্ছি। কিঞ্চিত রাগ হলো তরুণটির। প্রিয়া বিথির দিকে তাকিয়ে বলে, দেখেছিস, টাকার গরম দেখাচ্ছে আমাকে। তরুণটি এবার প্রায় রেগেই বলে, আরে ভাই সমস্যা কি? প্রথমে বললাম আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, সরিও বললাম, এতেও কাজ হলো না। এখন আপনার নেল পলিশ কিনে দিতে চাচ্ছি, সেটাও আপনার সমস্যা। করবটা কি আমি? কান ধরে উঠবোস করবো কি? আশেপাশে প্রায় অনেক মানুষ জমা হয়ে গেছে এতক্ষণে। একটু এদিক সেদিকে হলেই আর পিয়া বানিয়ে কিছু বললে গণপিটুনি মাটিতে পড়বে না। বুঝতে পেরে পাশ থেকে আরেকটি ছেলে বলল, ফারাদ বাদ দে, চল এখান থেকে। আর আপু, আমরা সরি। ফারাদ তখন বলল, ওই দাঁড়া, এই মেয়ে কি বলবে আমায়? আমি কান ধরে উঠবোস করব? পিয়ার চোখের সামনে তুড়ি বাজিয়ে ফারাদ বলল, আমি আপনার বয়ফ্রেন্ড না, ওকে? মাছি তাড়ানোর ভঙ্গিতে পিয়া বলে, হুস, আপনার মতো কোনো কাকাতুয়া আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? লুলা যে কোথাকার, যান এখান থেকে। আমার শখের নেল পালিশগুলো ভেঙে আসছে এখন ভাব দেখাতে। ফারহাদ চিবিয়ে চিবিয়ে বলে, আহারে কাউয়ার মতন নখ, আবার নাকি দেবে নেল পালিশ। প্রিয়ার মুখ বড় সড়ো হা হয়ে যায়, কিন্তু নিকাপের জনতা দৃশ্যমান হলো না। চিবিয়ে চিবিয়ে বলে, আমার ন কাউয়ার মতো? শালা তুই এখনই দূর হ, নয়তো তোর কেটে টুকরো টুকরো করে ফেলবো বলে দিলাম। এই মেয়ে সাহস কত আমাকে তুই তোকারি করছে?
কোথা থেকে যেন তখন হন্তদন্ত হয়ে হাসিনা বেগম ফিরে আসেন। পিয়ার হাত ধরে বলেন, তোর না 2 পয়সা, চল। পিয়া ফারাতের দিকে একবার তাকে থতমত খেয়ে বলে, কি বলো, কিসের 2 পয়সে? বুঝে না এখন। স্কুলে হিসু আর পটি ধরলে কি বলতি স্যার ম্যামকে? হিসু আসলে 1 আর পটি আসলে 2 বলতি না? চল চল এখন। পটি বেশিক্ষণ আটকে রাখা ভালো না। টয়লেটের সামনে হিমুকে দাঁড় করিয়ে রেখে এসেছি, অন্য কেউ ঢুকে যাবে নয়তো। প্রিয়া বরফের মতো দাঁড়িয়ে আছে, নড়ছে চড়ছে না। হাসিনা বেগম প্রায় বিরক্ত হয়ে বলেন, বুঝিসনি নাকি? বুঝবি কিভাবে? পড়াশোনা তো করিসই না। আরে পটি পটি, ওই যে বাংলায় বলে হাগো। ফাহাদ বড়সড় চোখ করে তাকিয়ে আছে। লজ্জায় প্রিয়া তাকাতে পারছে না। এতক্ষণ নেল পুলিশ ভাঙার জন্য যে ঝগড়া করলো, বাঘিনীর মতো এখন মিউ মিউ করবে মনে হচ্ছে। মনে যাচ্ছে না মাটি, না না মাটি না, টাইলস টাইলস দুভাগ করে ভিতরে চলে যেতে। মাবুদ, মাকে একটু জ্ঞান বুদ্ধি তো দাও। ইজ্জতের ফালুদা করে দিল একদম। ফারা তো ওর বন্ধুরা হাসতে চেয়েও হাসতে পারছে না। অন্যদিকে লজ্জায় মরি মরি অবস্থা থাকা প্রিয়ার ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে পালাতে। প্রিয়া কোনো ভাবান্তর যখন পরিলক্ষিত হলো না, তখন হাসিনা বেগম প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। ফাহাদের চোখের আড়াল হতেই প্রিয়া রেগে মেগে আগুন হয়ে বলে, তোমার কি কোনো সেন্স নেই মা? কোথায় কি বলতে হয় তুমি জানো না? রাগ দেখাচ্ছিস কেন? আর সেন্স নেই মানে কি? ননসেন্সের মতো কি কাজ করছি বল? তুমি বোঝো না? এতগুলো মানুষের সামনে তুমি কি বললে একটু আগে? যা সত্যি তাই বললাম। এখানে এত লজ্জা পাওয়ার কি আছে? পটি প্রকৃতির কাজ, প্রত্যেকের জীবেরই প্রাকৃতিক কাজ সারতে হয়। ওরা কি হাগে না নাকি? প্রিয়া চিৎকার করতে যাবে তখন আশেপাশে তাকিয়ে নিজের রাগকে কন্ট্রোল করে। দাঁত মুখ খিচে চিবিয়ে চিবিয়ে বলে, আল্লাহ দোহাই লাগে মা, চুপ করো তুমি। তুই সব সময় আমার সাথে এমন করিস? আমি তোর মা হই, তোকে সাহায্য তো করতে চাই আমি। ঢের হয়েছে, আর কোনো সাহায্য লাগবে না আমার। বাড়ি যাব আমি। পটি করবি না? প্রিয়া এবার বিথির দিকে তাকিয়ে বলে, তুই মাকে কিছু বলবি বিথি? নয়তো আমি যে কি করব জানি না। কিন্তু বিথি পরিস্থিতি সামলাতে বলে, ছোট আম্মু, চলো আমরা বাড়িতে ফিরে যাই, আমার অনেক পড়া বাকি আছে এখনও। হাসিনা বেগম রামধমক দিয়ে বললেন, চুপ কর মেয়ে, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। এত পড়তে হয় কেন তোর? তুই কি নিউটন বনে গেছিস? পড়ে পড়েই তুই পাগল হবি। লাইফ এনজয় করবি কবে? হেগে হেগে লাইফ এনজয় করার ইচ্ছে নেই আমার ছোট আম্মু, বিড়বিড় করে বলল বিথি। হাসিনা বেগম বললেন, কিছু বললি তুই? না তো। পিয়া বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বাসায় যাবে নাকি আমি একাই চলে যাব? সব সময় শুধু রাগ। দাঁড়া এখানে, আমি হিমুকে নিয়ে আসছি। হিমুকে এনে ওরা বাড়িতে ফিরে সারা রাস্তার আগে হিস হিস করছে প্রিয়া, কানেও ধরেছে। অন্তত মায়ের সঙ্গে কোথাও যাবে না। শপিং শেষে বাড়ি ফেরার পর পথ রোধ করে দাঁড়ায় পাশের বাড়ির টিয়া, যার সঙ্গে ফাহাদের বিয়ের প্রস্তাব দিয়েছিল। টিয়া পাগল স্বভাবের হলেও ফারাদ বলতে অজ্ঞান। কোথা থেকে শুনছে ফারাদ বান্দরবান যাবে ঘুরতে, তখন থেকে ফাহাদের যেন বাড়ির সামনে অপেক্ষা করছে। ফারাদকে পেয়েই যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে এমনভাবে হেসে বলে, তুমি এসেছ? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ফাহাদ ঝোঁক গিলে। সাধারণত সুস্থ স্বাভাবিক মেয়ে হলে বিষয়টাকে পাত্তা দিত না ফাহাদ, কিন্তু এই মেয়ে সাংঘাতিক লেভেলের। ফাহাদের সঙ্গে বলা কথোপকথন শুনলে যে কেউ বলবে টিয়া সুস্থ, এবং ভাবখানা এমন যে ফাহাদের বিয়ে করাবো। ঠোঁটে কৃত্রিম হাসি ফুটে ফাহাদ বলে, আরে টিয়া আপু কেমন আছেন? টিয়া চেঁচিয়ে ধমক দিয়ে বলে, ওই আমি তোমার আপু লাগি? বউ হই বউ? ছি, নাউজবিল্লা। আমি ছোট থেকে আপনাকে বোনের চোখে দেখি। টিয়া নাক ফুলিয়ে বলে, দেখ চিকনা, আমাকে রাগাবি না। ফাহাদ বিড়বিড় করে বলে, আমার চিকনা মনে হয় এই মেয়ে কোন দিক থেকে? সহজে যে ওর হাত থেকে নিস্তার পাবে না এটা বুঝে গেছে ফাহাদ। জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা একটু বাইরে এসো তো। টিয়া আবারও ধমক দিয়ে বলে, কথায় কথায় তো মাকে ডাকো কেন? এই তুমি নাকি ঘুরতে যাবে, আমায় নিবে সাথে? ফাহাদ বুদ্ধি খাটিয়ে বলে, হ্যাঁ নিব, তবে এক শর্তে। কী সত্য বলো? যদি এখন আপনি সোজা আপনার বাড়িতে চলে যান তাহলে সত্যি নিবে তো? জি। মনে থাকে যেন থাকবে। টিয়া এক দৌড়ে বাড়ি চলে যায়। ফাহাদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাড়ি থেকে মাকে ডেকে বলে, মা
নতুন বাসা দেখা শুরু করো তো। মাইনুমা বেগম সিরিয়াল দেখছিলেন। ফারাদের কথা তার কান পর্যন্ত পৌঁছালো না। জগ থেকে গ্লাসে পানি ঢেলে পান করল ফারহাদ। কোনো উত্তর না দেবে বিরক্ত হয়ে বলল, সারাদিন এত কিসের সিরিয়াল দেখো তুমি? কিছু বলেছি শুনেছ? ময়নুমা বেগম যেন ফাহাদের চেয়েও দ্বিগুণ বিরক্ত হলেন। বললেন, সিরিয়াল দেখার সময় বিরক্ত করবি না, যা বলার পরে বলিস। এই সিরিয়াল দেখে লাভটা কি? কি শিখতে পারো? তুইও দেখ, ইচ্ছে নাই। এখন যেটা বলি শোনো। কি? নতুন বাড়ি দেখো। কেন? ওই পাগলিটিয়া যেন আমার জীবন তেনা তেনা। এখানে থেকে ওর অত্যাচার আমি সহ্য করতে পারবো না। বলিস কি? আমি তো আরও ভেবে রেখেছি টিয়াকে তোর বউ করব। তুই তো অকর্মা, কোনো কাম কাজ করিস না, সারাদিন টিয়াকে সামলাবি, আমি শান্তিতে সিরিয়াল দেখব। বাহ, খুব সুন্দর পরিকল্পনা করে রেখেছ। তুমি ভাবলে কি করে আমি ওকে বিয়ে করব? করবি না কেন? না করার হাজারটা কারণ আছে, কিন্তু আমি বলতে ইচ্ছুক নই। আমি তো ভেবে রেখেছি বিয়ে করব না। তুই করবি না, তোর বাপ করবে। তাহলে বাপকে বিয়ে করিয়ে ঘরে সতী নানো। ওই কি বললি তুই? ফরহাদ তার কথা না বাড়িয়ে ঘরে চলে গেল। গায়ের শার্ট খুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে শপিং মলের কথা মনে পড়ে যায়। তখন আনমনি শব্দ করে হেসে ফেলে ফারহাদ। পিয়া ওপর রাগ হলেও হাসিনা বেগমের কথা শুনে সব রাগ ভেসে গিয়েছিল। এত মজা মাও হয়? নিজের মায়ের সঙ্গে তার বনবে ভালো। মুখ মুছে রেডি হয়ে নিল সে। তারপর হালকা নাস্তা করে বেরিয়ে পড়ল বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। কাল যাওয়ার কথা ছিল, কিন্তু মত পাল্টে ফেলেছে। আজ রাতেই ওরা রওনা দেবে। বাজ বসে বাচ্চারা অপেক্ষা করছে তাশরিফ, প্রিয়া, বিথি এবং হিমু। মাঝখানে সিটে পাশাপাশি বসেছে প্রিয়া এবং বিথি। ডান পাশ বরাবর পাশাপাশি বসেছে তাশফিক এবং হিমু। বিথির ব্যাগ ভর্তি বই নিয়ে এসেছে। এই মেয়ে ঘুরতে যাচ্ছে নাকি পরীক্ষা দিতে যাচ্ছে দেখে বোঝার উপায় নেই। বিথিকে কিছু বলাও যাবে না, কারণও ঘুরতে যেতে চায়নি। পিয়াও এক প্রকার জোরপূর্বক টেনে টেনে কেঁদে রাজি করিয়েছে। বাচ্চা বসে বসে বোরিং হচ্ছিল প্রিয়া। বিথি বই পড়ছে, হিমু ফোনে গেমস খেলছে, আর তাশফিক কানে হেডফোন গুঁজে গান শুনছে। প্রিয়া হাই তুলতে তুলতে জানালা দিয়ে বাইরে তাকায়। ফোন চাপ দিয়ে বোরিং লাগছে। অকথ্য ভীতিকে জিজ্ঞেস করে, বনু তোর কাছে কি কোনো বই আছে রে? তোর কি কোনো বই লাগবে? বই থেকে মুখ না তুলেই পাল্টা প্রশ্ন করল বিথি। কোনো উপন্যাসের বই থাকলে দে। বিথি ব্যাগটা এগিয়ে দিল। পিয়া বেছে বেছে হুমায়ুন আহমেদের মেঘ বলেছে যাব যাব বইটি নিল পড়তে। প্রথম কয়েকটা পাতা বোরিং নিয়েই পড়ল। আস্তে আস্তে গল্পের মধ্যে ডুবে যেতে লাগলো। হুট করেই পড়ার ব্যাঘাত ঘটালো উচ্চ শব্দে ভেসে আসা গানের শব্দ। গান ভেসে আসছে পেছনের সিট থেকে। পিয়া ইচ্ছে হলো কিছু বলবে, আবার তাশরিফের দিকে তাকিয়ে থেমে গেল। বাস যেন ছেড়ে দিয়েছে, এটাও খেয়াল করেনি প্রিয়া। ঘুম ঘুম পাচ্ছিল, তাই বই বন্ধ করে সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। এবার ফোনের গান বন্ধ হয়ে নিজ গান গাইতে শুরু করলো পিছনের লোকটি। তাকে আরও কয়েকজন সঙ্গ দিচ্ছে, বোঝা যাচ্ছে। বাসের লাইট বন্ধ, রাস্তা থেকে আলো ঠিকরে বাসের ভিতরে আসছে। বিথি নিজেও বেঘুরে ঘুমাচ্ছে। পিয়ার শব্দে টিকতে না পেরে বলে, এক্সকিউজ মি, গান বন্ধ করুন প্লিজ, ডিস্টার্ব হচ্ছে আমার। প্রিয়া পিছনে সিটে বসেছিল ফারহাদ ও তার বন্ধুরা। প্রিয়া পিছনে তাকায়নি, আর ফারহাদও প্রিয়াকে দেখেনি। প্রিয়ার কথা শুনে হেসে বলল, ডিস্টার্ব হলে গাড়ি থেকে নেমে যান, রাতের জার্নি আপনার জন্য 9 মিনিট। প্রিয়া তেলে বেগুনে রেগে উঠে বলে, কারো বাপের টাকায় জার্নি করছি না যে তার কথা মতো গাড়ি থেকে নেমে যাব। কারো বাপের টাকা আমি খাই না যে তার কথা গান বন্ধ করব। অভদ্রলোক যেন কোথাকার। কথা বলার কোনো স্টাইল নেই। স্টাইল মেয়েদের করা সাজে, আমাদের না। এবার ফারাদের সঙ্গে ওর বন্ধুরাও হাসলো। প্রিয়ার আগে ফুসফুস করে বলল, এজন্যই তো ছেলেরা সজারু কাটার মতো চুল দাঁড় করিয়ে রাখে মাথার ওপর, তাই না? মেয়ে মানুষ যে আসলে ঝগড়াটে তা আপনার কথা শুনে বোঝা যায়। কথার শব্দে তাশরিফের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম কণ্ঠে প্রিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিয়া অভিযোগের স্বরে বলে, দেখো না, আমি ঘুমাচ্ছিলাম, ওনারা শব্দ করে গান গাইছে। তাশরিফ ওদের কিছু বলল না।
হিমুকে কোলে নিয়ে বলে, এই সিটে প্রিয়া গিয়ে তাসরিফের সিটে বসলো। তাসরিফ হিমুকে প্রিয়ার সিটে বসিয়ে দিয়ে নিজে হিমুর জায়গায় বসলো। প্রিয়া কিছু বলতে গেল, তাসরিফ বলল, কোনো কথা বলবি না। প্রিয়া চুপসে গেল। ধীরে ধীরে আবার ঘুমিয়ে পড়ে প্রিয়া। যখন ঘুম ভাঙে তখন বাস পুরো ফাঁকা। বিথি আর হিমু গালে হাত দিয়ে বসে আছে। তাসরিফের চোখে মুখে বিরক্ত ছাপ। প্রিয়া আর মরা ভেঙে বলেন, আমরা এখন কোথায়? জমের বাড়ি। কতক্ষণ ধরে তোকে ডাকছি, শুনছিস না? চিবিয়ে চিবিয়ে বলো তাসরিফ। প্রিয়া মিনমিন করে বলো, ঘুমিয়েছিলাম তো, শুনিনি। এখন নাম তাড়াতাড়ি, সবাই নেমে পড়েছে। সময় বিলম্ব না করে প্রিয়াও বাস থেকে নেমে পড়ে। বাস থেকে নেমে ফ্রেশ হয়ে আগে ওরা নাস্তা খেয়ে নেয়। হোটেলে হিল ভিউতে আগে রুম বুকিং করে রেখেছিল তাসরিফ। হোটেলের পাশে রেস্তোরাঁ থেকে ওরা নাস্তা করে হোটেলে ওঠায়। এক রুম প্রিয়ার এবং বিথি, অন্য রুম তাসরিফ আর হিমুর। হোটেলে গিয়ে বোরকা খুলে অন্য জামা কাপড় পরে নেয় দুজন। তাসরিফ তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে বলছে। সকাল সকাল বের না হলে নাকি নীলাচলে মেঘ দেখা মিস হয়ে যাবে, তাই সাজগোজ করার সময় হয়নি। কাঁধ ব্যাগে বিথি বই নিতে ভুলেনি। মেঘ দেখবে বলে আগে ওরা নীলাচল দেখার পথে রওনা দিল। বাকি সবাই মূলত আগে স্বর্ণ মন্দির, মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে তারপর নীলাচল যায়। কিন্তু ওরা একটু ব্যতিক্রমভাবে ঘুরবে, তার কারণ অফিস থেকে মাত্র 2 দিন ছুটি পেয়েছে তাসরিফ। পিচঢালা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে ওরা নীলাচলে পৌঁছে যায়। নীলাচলে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে প্রকৃতির সৌন্দর্য গিলছে প্রিয়া। হিমু খুশিতে লাফাচ্ছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় চোখে পড়ে বাম পাশের দেওয়ালে লেখা নীলাচল।